এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর 95 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 95 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ভগ্নাংশের বিয়োগ। আমরা একদম শুরুতে এখানে কিন্তু একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। দেখো, এখানে বলা হয়েছে রেজার কাছে 5-এর 4 মিটার ফিতা আছে। সে যদি 5-এর 2 মিটার ফিতা মিনাকে দেয় তাহলে তার কত মিটার ফিতা থাকবে? দেখো, আমাদেরকে বলা হয়েছে যে রেজার কাছে 5-এর 4 মিটার একটি ফিতা আছে। এখন এই 5-এর 4 মিটার থেকে সে যদি মিনাকে 5-এর 2 মিটার দিয়ে দেয় তাহলে তার কত মিটার ফিতা থাকবে? বন্ধুরা, আমরা এই প্রশ্নটিকে যদি আরও একটু সুন্দরভাবে বুঝতে চাই, দেখো আমরা যদি এবারে একটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু দুটি ফিতার চিত্র দেখতে পাচ্ছি। দেখো, আমরা প্রথম যে ফিতাটি রয়েছে এটিকে যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে যে এই ফিতাটির দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। এখন এই 1 মিটার ফিতাকে মোট কতটি ভাগে ভাগ করা হয়েছে? দেখো, 1 2 3 4 5 ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। এবং এই 5 ভাগের মধ্যে রং করা কিন্তু আমরা কিছু অংশ দেখতে পাচ্ছি। তাহলে রং করা হয়েছে কয় অংশ? 1 2 3 4 অংশ রং করা রয়েছে, তাই না? তাহলে আমরা এই 4 অংশকে কি বলতে পারি? আমরা কিন্তু 4 অংশকে বলতে পারি 5-এর 4 মিটার, তাই না? যেহেতু এখানে মিটারের হিসাব আমাদের দেওয়া রয়েছে, এই জন্য আমরা এটিকে বলতে পারি 5-এর 4 মিটার। দেখো, এই যে রেজার কথা আমাদের প্রশ্নে বলা হয়েছে, রেজার কাছে কিন্তু এই ফিতার 5-এর 4 মিটার রয়েছে, এটি কিন্তু আমাদেরকে বলা হয়েছে। দেখো, রেজার কাছে 5-এর 4 মিটার ফিতা আছে। এখন এই 5-এর 4 মিটার থেকে রেজা যদি 5-এর 2 মিটার ফিতা মিনাকে দিয়ে দেয়, দেখো তার কাছে এই যে 5-এর 4 মিটার ফিতা রয়েছে, এখান থেকে সে যদি 5-এর 2 মিটার ফিতা মিনাকে যদি সে দিয়ে দেয় তাহলে তার কত মিটার ফিতা থাকবে, এটি কিন্তু আমাদেরকে বলা হয়েছে। দেখো, আমরা যদি এবারে নিচের চিত্রটিকে লক্ষ্য করি, এখানে কিন্তু আমাদের দেখানো হয়েছে 5-এর 2 মিটার ফিতা। দেখো, এখানে মোট ভাগ রয়েছে কতটি? 1 2 3 4 5। 5 ভাগের মধ্যে এখানে রং করা রয়েছে কতটুকু? 1 ভাগ 2 ভাগ, বা 2 অংশ কিন্তু রং করা রয়েছে। তাহলে এটিকে আমরা কি বলতে পারি? এই 2 অংশকে আমরা বলতে পারি 5-এর 2 মিটার, তাই না? তাহলে এই রেজার কাছে এখানে 5-এর 4 মিটার যে ফিতা ছিল, এই 5-এর 4 মিটার থেকে সে কী করলো? মিনাকে 5-এর 2 মিটার ফিতা দিয়ে দিল। তাহলে এখন কি তার ফিতা বাড়লো না কমলো? বন্ধুরা, যেহেতু সে দিয়ে দিল, তার মানে কিন্তু তার অবশ্যই এই 5-এর 2 মিটার ফিতা কমে গেল, তাই না? আর যখন কমে যায় তখন আমরা কি করি? যোগ করি না বিয়োগ করি? অবশ্যই বিয়োগ করি, তাই না বন্ধুরা? তাহলে আমরা এই অঙ্কটিকে কিভাবে করে সমাধান করতে পারি? আমরা এই রেজার কাছে 5-এর 4 মিটার যে ফিতা ছিল, এই 5-এর 4 মিটার থেকে 5-এর 2 মিটারকে আমরা বিয়োগ করে দেব। যেহেতু 5-এর 2 মিটার সে দিয়ে দিয়েছিল, এই জন্য 5-এর 2 মিটারকে আমরা বিয়োগ করে দেব। তাহলে চলো আমরা এবারে এটিকে একটু বিয়োগ করে দেখি। বন্ধুরা, আমরা শুরুতে লিখব হচ্ছে 5-এর 4, এবং এই 5-এর 4 থেকে বিয়োগ দিব হচ্ছে কতকে? আমরা একটি বিয়োগ চিহ্ন দিয়ে আমরা এই পাশে কত লিখব? যেহেতু সে মিনাকে 5-এর 2 মিটার দিয়ে দিয়েছিল, তাই না? এই জন্য আমরা লিখলাম 5-এর 2। এখন যদি আমরা এই দুটিকে বিয়োগ করি, দেখো আমরা ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা নিচে একটি সমান সমান চিহ্ন দেব এবং তারপরে একটি দাগ দিব, এইভাবে করে একটি দাগ দিব, ঠিক আছে? এখন দেখো, ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে বিষয়টি খেয়াল করতে হবে সেটি হচ্ছে আমরা দেখব যে এই দুটি ভগ্নাংশের যে হর রয়েছে, হর কাকে বলে? আমরা জানি যে কোনো ভগ্নাংশের নিচে যে সংখ্যাটি থাকে তাকে বলা হয় হর, এবং উপরে যে সংখ্যাটি থাকে সেটিকে বলা হয় লব, তাই না বন্ধুরা? তাহলে আমরা কি শিখলাম? নিচের যে সংখ্যাটি থাকে তাকে বলা হয় হর, এবং উপরে যে থাকে তাকে বলা হয় লব। এখন ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে আমরা যেটি লক্ষ্য করব সেটি হচ্ছে এই যে দুটি ভগ্নাংশ আমরা দেখতে পাচ্ছি, এই দুটি ভগ্নাংশের হরগুলো কি একই রকম রয়েছে কিনা। দেখো, এই ভগ্নাংশের হর রয়েছে 5 এবং এই ভগ্নাংশের হর রয়েছে 5। তার মানে দুটি ভগ্নাংশের হর কিন্তু
5 রয়েছে। যখন দুটি ভগ্নাংশের একই হর থাকবে তখন আমাদের মনে রাখতে হবে যে আমরা যে উত্তরটি বের করব উত্তরেও আমাদের ঠিক একই সংখ্যাটি হবে, হরের জায়গাতে একই সংখ্যাটি হবে। ঠিক আছে, দেখো এখানে যেহেতু দুটি জায়গাতেই হর রয়েছে 5, এজন্য আমরা উত্তরেও হর লিখলাম হচ্ছে 5। এখন আমরা কি করব, এখন আমরা লব বের করব। বন্ধুরা, লব বের করার ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, দেখো স্বাভাবিক যে নিয়ম সেটি আমরা আজকে শিখব। আমরা এই যে নিচে 5 পেলাম, এই 5 দ্বারা নিচের সংখ্যাকে আমরা ভাগ করব। ঠিক আছে, এটি দ্বারা আমরা নিচের সংখ্যাকে ভাগ করব এবং উপরের সংখ্যাকে গুণ করব। দেখো খুবই সহজ একটি নিয়ম, হ্যাঁ, তোমরা আবারও বোঝার চেষ্টা করো। এইখানে আমরা যা পাবো এটিকে আমরা নিচের সংখ্যা দ্বারা ভাগ করব এবং উপরের সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে নিচে কত রয়েছে, নিচে রয়েছে 5, তাহলে 5 দ্বারা 5কে আমরা ভাগ করব। 5 দ্বারা 5কে ভাগ করলে কত পাই আমরা জানি 5 একে 5, তাই না? তার মানে 5 দ্বারা 5কে ভাগ করলে আমরা পাই হচ্ছে 1। এখন এই যে 1 পেলাম আমরা, এই 1-এর সাথে উপরের সংখ্যাকে আমরা কি করব বলেছি, উপরের সংখ্যাকে গুণ করে দেব, তাই না? তাহলে 1-এর সাথে উপরের সংখ্যাকে গুণ করলে কত হয় আমরা জানি 4 একে 4, তাই না বন্ধুরা? তাহলে আমরা এইখানে লিখে দেব হচ্ছে 4। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এরপরে একই রকমভাবে আমরা কি করব, দেখো এই যে মাঝখানে যেহেতু একটি বিয়োগ চিহ্ন রয়েছে, আমরা এই জন্য এই 4-এর পরে একটি বিয়োগ চিহ্ন দেব মাঝখানে। এখন একই রকমভাবে আমরা এই ভগ্নাংশের কাজটুকুও করব। আমরা কি জানি, এই সংখ্যা দ্বারা এই সংখ্যাকে নিচের সংখ্যা দ্বারা ভাগ করতে হয় এবং উপরের সংখ্যা দ্বারা গুণ করতে হয়। তাহলে এই 5কে যদি 5 দ্বারা প্রথমে আমরা ভাগ করি তাহলে কত পাই আমরা জানি, 5কে 5 দ্বারা ভাগ করলে আমাদের উত্তর হয় 1, তাই না? তাহলে এই 1কে আমরা কি করব, এবারে উপরের সংখ্যা দ্বারা গুণ করব, তাই না? তাহলে 2-এর সাথে 1কে গুণ করলে কত হয় আমরা জানি 2 একে 2, আমরা এখানে লিখে দেব 2। দেখো এখন আমরা উপরে পেলাম 4 বিয়োগ 2। এখন আমরা নিচে আরেকটি সমান সমান চিহ্ন দেব। দেখো আমরা এবারে যদি নিচে আরেকটি সমান সমান চিহ্ন দেই, আমরা আবারও কি করব, আগের মতো মাঝখানে একটি দাগ দিব। আমরা একটি দাগ দিলাম। এখন এইখানে আমরা হর দেখতে পাচ্ছি হচ্ছে কত, হর কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5, তাই না? এই জন্য আমরা নিচে এখানে 5 লিখে দিলাম, মানে আমরা হর লিখে দিলাম। এখন আমরা লব কত হবে এটিকে কিভাবে করে বের করব, এখানে কিন্তু আমাদের বলা হয়েছে 4 বিয়োগ 2, অর্থাৎ এই 4 থেকে যদি আমরা 2কে বিয়োগ করে দেই তাহলে আমাদের কত থাকে আমরা জানি 4 থেকে 2কে বিয়োগ করলে থাকে হচ্ছে 2, আমরা উপরে লিখে দিব 2, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি হচ্ছে 5-এর 2। এই 5-এর 2 দ্বারা আমরা কি বুঝতে পারছি, এই 5-এর 2 দ্বারা আমরা বুঝতে পারছি রেজা সে যখন মিনাকে 5-এর 2 অংশ দিয়ে দিল তখন তার কাছে আরও কত অংশ থাকলো, তার কাছে কিন্তু আরও 5-এর 2 অংশ বা 5-এর 2 মিটার তার কাছে থাকলো। এই 5-এর 2 দ্বারা কিন্তু আমরা এটিই বুঝতে পারছি যে রেজার কাছে এখনও আরও 5-এর 2 মিটার ফিতা রয়েছে। বন্ধুরা, এরপর আমরা যদি পরবর্তী অঙ্কে চলে যাই, বন্ধুরা আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে দেখো একটি ছেলে শিশুর ছবি আমরা দেখতে পাচ্ছি, একটি মেয়ে শিশুর ছবি আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই অঙ্কটিকে কিভাবে করে সমাধান করা যায় এই ব্যাপারে কিন্তু তারা এখানে আলোচনা করেছে। আশা করি আমি তোমাদেরকে যেভাবে বুঝিয়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে দেখো এইখানে কিন্তু আমরা কিছু খালি ঘর দেখতে পাচ্ছি, তাই না? এই যে 5-এর 4, অর্থাৎ রেজার কাছে যে 5-এর 4 মিটার ছিল এবং এইখান থেকে সে যেহেতু 5-এর 2 মিটার মিনাকে দিয়ে দিয়েছিল এই জন্য 5-এর 4 থেকে বিয়োগ করা হয়েছে 5-এর 2কে, অর্থাৎ আমরা একটু আগে যে অঙ্কটি করেছি এখানে কিন্তু সেটি আমাদের দেখানো হয়েছে। তাহলে যখন 5-এর 4 মিটার থেকে 5-এর 2 মিটারকে আমরা বিয়োগ করে দিয়েছিলাম তখন আমাদের উত্তর হয়েছিল কত, আমাদের উত্তর কিন্তু হয়েছিল 5-এর 2 মিটার, তাই না? আমরা নিচে পেয়েছিলাম 5, উপরে পেয়েছিলাম 2, তাহলে এটিকে কিন্তু আমরা এখানে লিখে দেব। আবার একই রকমভাবে আমরা কিন্তু এখানেও লিখে দেব হচ্ছে 5-এর 2 মিটার। হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের এখানে এটিকে সমাধান করা হয়ে গেল। বন্ধুরা, আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 1 নম্বরে আমাদেরকে বলা হয়েছে কিভাবে বিয়োগ করা হয়েছে। 1 বিয়োগ 4-এর 3 সমান সমান 4-এর 1। আচ্ছা দেখো এইখানের বিয়োগটা কিন্তু আমরা একটু ভিন্ন ধর্মী বিয়োগ দেখতে পাচ্ছি, তাই না? এখানে আমাদের বলা হয়েছে যে 1 বিয়োগ 4-এর 3
এই 1 থেকে যখন আমরা 4-এর 3কে বিয়োগ করলাম তখন আমরা উত্তর পেয়েছি হচ্ছে কত? দেখো সমান সমানের পরে আমাদের কিন্তু এখানে উত্তর দেয়া রয়েছে। আমরা উত্তর পেয়েছি হচ্ছে 4-এর 1। তাহলে 4-এর 1কে আমরা কীভাবে করে পেলাম? আমাদের কিন্তু এটিকে এবারে বুঝতে হবে। দেখো এই অঙ্কটিকে বোঝার আগে আমি তোমাদেরকে একটি বিষয় একটু বলতে চাই, সেটি হচ্ছে এই যে 1 আমরা দেখতে পাচ্ছি, দেখো এই 1-এর উপরেও কিছু নেই, নিচেও কিন্তু কিছু নেই। যেমন এখানে 4-এর 3 আমরা দেখতে পাচ্ছি, উপরে রয়েছে 3, নিচে রয়েছে 4, কিন্তু এই 1-এর উপরে বা নিচে আমরা কি কিছু দেখতে পাচ্ছি? কিছুই কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা যখন ভগ্নাংশের ক্ষেত্রে শুধুমাত্র 1 দেখতে পাবো, এই 1 দ্বারা আমাদেরকে বোঝানো হয় সম্পূর্ণ অংশ, যে কোনো কিছুর সম্পূর্ণ অংশ। চলো একটি উদাহরণের মাধ্যমে আমরা যদি এটিকে একটু বোঝার চেষ্টা করি। বন্ধুরা, আমরা ধরে নিচ্ছি এটি হচ্ছে একটি রুটি, ঠিক আছে? এখন এই রুটিটাকে আমরা সমান 4টি ভাগে ভাগ করলাম। এই দেখো 2টি ভাগ, 4টি ভাগ। আমরা কিন্তু সমান 4টি ভাগে এটিকে ভাগ করেছি। এখন আমি যদি তোমাদেরকে বলি যে এই 1 ভাগকে তোমরা কি বলবে, তখন তোমরা কি বলবে? তোমরা নিশ্চয়ই বলবে এটিকে বলা হয় 4 ভাগের 1 ভাগ, এটি বলবে, তাই না? আবার তোমাদেরকে যদি বলি যে তোমরা এই 2 ভাগকে কি বলবে, এই 2 ভাগকে তোমরা কি বলবে? এই ভাগ এবং এই ভাগ, এই দুটি ভাগকে তোমরা কি বলবে? তখন তোমরা কি বলবে? তোমরা বলবে এটিকে 4 ভাগের 2 ভাগ। বা আমি যদি তোমাদেরকে বলি যে এখানে মোট কতটি ভাগ রং করা রয়েছে, তখন তোমরা কি বলবে? 4-এর 2 ভাগ। আবার এখন যদি তোমাদেরকে বলা হয় যে আমি এটিকেও রং করে দিচ্ছি, দেখো এই অংশটিকেও, এখন যদি বলা হয় যে এই রুটির কত অংশ রং করা রয়েছে, তখন তোমরা কি বলবে? তোমরা কিন্তু এবারে বলবে হচ্ছে 4-এর 3 ভাগ, বা 4-এর 3 অংশ কিন্তু এখানে রং করা রয়েছে। 4-এর 3 কেন বললাম? কারণ মোট এখানে কিন্তু 4টি ভাগ রয়েছে, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। 4 ভাগের মধ্যে 3টি ভাগকে কিন্তু রং করা হয়েছে, তাই না? তাহলে আমরা এটিকে বলতে পারি 4-এর 3 ভাগ। কিন্তু যখন আমরা সম্পূর্ণ রুটিটাকে বোঝাবো, হ্যাঁ, তখন কিন্তু আমরা সেটিকে শুধুমাত্র 1 দ্বারা বোঝাতে পারি। এই যে 1 আমরা দেখতে পাচ্ছি, এই 1 অংশ দ্বারা বোঝানো হয় সম্পূর্ণ রুটিকে, ঠিক আছে? আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তাহলে এখন দেখো এখানে আরেকটি বোঝার যেটি বিষয়, সেটি হচ্ছে এই যে 4-এর 3 ভাগ আমরা দেখতে পাচ্ছি, এই 4-এর 3 ভাগ কি বড় নাকি শুধুমাত্র 1 বড়? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি খাটিয়ে এটিকে বলার চেষ্টা করো তো। বন্ধুরা আশা করি তোমরা সকলেই বের করতে পেরেছো। বন্ধুরা আমরা কিন্তু এখানে 4-এর 3 অংশ দেখতে পাচ্ছি, তাই না? তাহলে 4-এর 3 দ্বারা কি বোঝায়? 4-এর 3 দ্বারা বোঝানো হয় এই যে রুটিটিকে আমরা 4 ভাগ করেছিলাম, এই 4 ভাগের মধ্যে এই 3টি ভাগকে কিন্তু 4-এর 3 দ্বারা বোঝানো হয়, তাই না? এই ভাগকে কিন্তু বোঝানো হয় না, এই 3টি ভাগকে বোঝানো হয়। আর 1 দ্বারা কি বোঝানো হয়? 1 দ্বারা কিন্তু সম্পূর্ণ রুটিটাকে বোঝানো হয়, তাই না? তাহলে এই 1কে আমরা আরেকটি জিনিস কিন্তু বলতে পারি, সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে 4-এর 4 অংশ, বা 4 ভাগের 4 ভাগ। সম্পূর্ণ মানে কি? সম্পূর্ণ মানে কিন্তু এখানে যে 4টি ভাগ রয়েছে, এই 4টি ভাগের 4টি ভাগকেই তো আমরা সম্পূর্ণ অংশ বলতে পারি, তাই না? তাহলে আমরা এই 1 দ্বারাও সম্পূর্ণ অংশ বোঝাতে পারি, এবং 4-এর 4 দ্বারাও কিন্তু সম্পূর্ণ অংশ বোঝাতে পারি। তাহলে এখন তোমরা বলো তো, 4-এর 3 বড় নাকি শুধুমাত্র 1 বড়? অবশ্যই 1 বড়, কারণ 1 দ্বারা সম্পূর্ণ অংশকে বোঝানো হয়, বা 4 ভাগের 4 ভাগকেই বোঝানো হয়। কিন্তু 4-এর 3 দ্বারা কিন্তু শুধুমাত্র এই 3টি ভাগকে বোঝানো হয়, এই ভাগকে কিন্তু বোঝানো হয় না, তাই না? তার মানে অবশ্যই কি 1 বড়। এবারে দেখো আমরা যদি বইয়ের কাছে চলে যাই, এখানে আমাদেরকে বলা হয়েছে 1 বিয়োগ 4-এর 3। এখন এই 1 থেকে 4-এর 3কে আমরা কীভাবে করে বিয়োগ করতে পারি? আমরা লিখব হচ্ছে 1 বিয়োগ 4-এর 3, তাই না? এটি তো আমাদের বইতে দেওয়া রয়েছে, তাই না? এখন আমরা কি করব? আমরা জানি নিচে একটি সমান সমান চিহ্ন দিতে হয়। আমরা একটি সমান সমান চিহ্ন দিলাম এবং একটি দাগ দিলাম এখানে। এখন দেখো আমরা কি করি? ভগ্নাংশের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে দুটি ভগ্নাংশের নিচে বা হর একই রকম রয়েছে কিনা, তাই না? এটি কিন্তু আমরা লক্ষ্য করি। কিন্তু দেখো এখানে এই ভগ্নাংশের নিচে রয়েছে হচ্ছে 4, কিন্তু এই ভগ্নাংশের নিচে কি কিছু রয়েছে? এটির নিচে কিন্তু কিছুই নেই, তাই না? তাহলে যখন কিছু না থাকবে তখন আমরা কি ধরে নিতে পারি? তখন আমরা মনে মনে একটি 1 ধরে নিতে পারি,
ঠিক আছে, এই একটিকে কিন্তু আমরা লিখবো না, এটি কিন্তু আমরা মনে মনে ধরে নিব। ঠিক আছে, আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে এখানে একটি এক লিখেছি। হ্যাঁ, কিন্তু এটিকে আমরা মনে মনে ধরে নিব। এখন দেখো, এইখানে রয়েছে আমাদের এক এবং এইখানে রয়েছে 4। তো যখন কোনো সংখ্যার নিচে কিছু লেখা থাকবে না, তখন আমরা এই পাশে যে হরটি আমরা দেখতে পাচ্ছি, যেমন এখানে কিন্তু আমরা 4 দেখতে পাচ্ছি, এই 4কেই কিন্তু আমরা এইখানে নিচে এসে লিখে দেব। ঠিক আছে, আর যদি এইখানে কিছু থাকতো তখন আমরা দেখতাম যে দুটি একই কিনা, তাই না? আচ্ছা, যেহেতু এখানে কিছু নেই, তাহলে আমরা কি করব, এইখানে যেহেতু শুধুমাত্র 4 রয়েছে, 4কে আমরা সরাসরি নিচে নামিয়ে আনবো। তাহলে এখানে কিন্তু আমাদের হর বের করা হয়ে গেল। এখন আমরা কি করব, উপরের সংখ্যাটি বা লবকে কিন্তু আমরা এখানে বের করব। তাহলে আগের যে অঙ্কটি করেছিলাম, যে সিস্টেমে করেছিলাম, এখনও কিন্তু ঠিক একই প্রক্রিয়াতেই আমরা এটিকেও সমাধান করব। আমরা কি করেছিলাম, আমরা এই সংখ্যা দিয়ে নিচের সংখ্যাকে ভাগ করেছিলাম এবং উপরের সংখ্যাকে গুণ করেছিলাম, তাই না বন্ধুরা? দেখো, এইখানে কিন্তু আমরা শুধুমাত্র এক দেখতে পাচ্ছি, নিচে তো কিছুই নেই। তাহলে আমরা কি করব, আমি তোমাদেরকে একটু আগে যেটি বলেছি যে যে কোনো সংখ্যার নিচে যদি কিছু না থাকে তাহলে আমরা মনে মনে এখানে একটি এক ধরে নিব, তাই না? তাহলে আমরা এখানে কিন্তু মনে মনে ধরে নিচ্ছি একটি এক আছে। তাহলে এখন এই 4কে আমরা এক দ্বারা প্রথমে ভাগ করব, তারপরে উপরের যে এক রয়েছে এটি দ্বারা আমরা গুণ করব। তাহলে 4কে যদি আমরা এক দ্বারা ভাগ করি তাহলে কত হয়? আমরা জানি 4কে এক দ্বারা ভাগ করলে কিন্তু হয় 4 একে 4। তার মানে আমাদের উত্তর হয় কিন্তু 4, অর্থাৎ ভাগ করলে পাই আমরা 4। এখন আমরা কি করব, এই 4কে উপরের সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে 4কে যদি উপরে আছে কত, উপরে রয়েছে আমাদের 1, এই 4কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে কত হয় বন্ধুরা? আমরা জানি 4কে 1 দ্বারা গুণ করলে হয় 4 একে 4। তাহলে আমরা এখানে লিখে দেব 4। আবার দেখো, প্রথমে আমরা 4কে 1 দ্বারা ভাগ করব, নিচের সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করলে পাই হচ্ছে 4 একে 4, আমরা পাই হচ্ছে 4। এবং এটিকে আমরা কি করব, উপরের সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে উপরে রয়েছে 1, 1-এর সাথে 4কে গুণ করলে হয় 4 একে 4, এখানে আমরা লিখে দিলাম 4। এরপরে দেখো, এখানে মাঝখানে যেহেতু একটি বিয়োগ চিহ্ন রয়েছে, আমরা লিখে দিলাম একটি বিয়োগ। এরপরে আমরা একই রকমভাবে এই এই সংখ্যাকে আমরা নিচের সংখ্যা দ্বারা ভাগ করব এবং উপরের সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে 4কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? আমরা জানি 4কে 4 দ্বারা ভাগ করলে হয় 4 একে 4। তার মানে আমাদের উত্তর দাঁড়ায় হচ্ছে 1। এখন এই 1কে আমরা কি করব, 1কে কিন্তু 3 দ্বারা আমরা গুণ করব। তাহলে 3 দ্বারা 1কে গুণ করলে হয় 3 একে 3, তাই না বন্ধুরা? আমরা এখানে লিখে দিলাম 3। দেখো, আমাদের এই লাইনের কাজ কিন্তু শেষ হয়ে গেল। এখন আমরা কি করব, নিচের লাইনে এসে আরেকটি সমান সমান চিহ্ন দিব। এখন সমান সমান চিহ্ন দিয়ে একটি দাগ দিব আমরা এখানে যেহেতু আগেই হর পেয়েছি 4, আমরা 4 লিখে দেব হরের জায়গায়। এখন দেখো, উপর আমরা দেখতে পাচ্ছি 4 বিয়োগ 3, অর্থাৎ 4 থেকে কিন্তু এবার আমাদেরকে 3কে বিয়োগ করতে বলা হয়েছে, তাই না বন্ধুরা? তাহলে আমরা জানি 4 থেকে 3 বিয়োগ করলে বা 4 থেকে যদি 3 চলে যায় আমাদের কত থাকে? আমাদের থাকে শুধুমাত্র 1, তাই না? তার মানে দেখো, আমরা কিন্তু নিচে পাচ্ছি 4, উপরে পাচ্ছি 1, অর্থাৎ 4-এর 1। তার মানে হচ্ছে 1 থেকে যখন 4-এর 3কে আমরা বিয়োগ করে দিচ্ছি, আমাদের উত্তর দাঁড়াচ্ছে হচ্ছে 4-এর 1। এখন আমরা যদি বইতে লক্ষ্য করি, দেখো বইয়ের সাথে আমাদের উত্তরের মিল আছে কিনা। এই দেখো, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এটি থেকে যখন আমরা 4-এর 3কে বিয়োগ করেছি আমাদের উত্তর হয়েছে 4-এর 1। তার মানে আমাদের উত্তর কিন্তু মিলে গেছে, তাই না বন্ধুরা? আশা করি তোমরা সকলেই খুব সুন্দরভাবে এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এখন দেখো, এখানে বলা হয়েছে আমরা লিখতে পারি 1 সমান সমান 4-এর 1, অর্থাৎ 1 দ্বারা আমরা কি বুঝি? 1 দ্বারা আমরা বুঝি সম্পূর্ণ অংশকে, যে কোনো কিছুর সম্পূর্ণ অংশকে, যেমন আমি তোমাদের একটু আগে একটি রুটি দ্বারা বুঝিয়েছি, তাই না? তাহলে 1 দ্বারাও যেমন সম্পূর্ণ অংশকে বোঝায়, 4-এর 4 মানে 4 ভাগের 4 ভাগ দ্বারাও কিন্তু একই জিনিসকেই বোঝায়। যার কারণে কিন্তু আমাদের বলা হয়েছে 1 সমান সমান 4-এর 4, অর্থাৎ এক যে জিনিস 4-এর 4ও ঠিক একই জিনিস, অর্থাৎ দুটি সমান। এটি কিন্তু আমাদেরকে বোঝানো হয়েছে। এখন আমরা যদি এখানে লক্ষ্য করি, দেখো এখানেও আমাদের ঠিক একই কথাই বলা হয়েছে। আমরা পাই 4-এর 4 বিয়োগ 4-এর 3 সমান সমান হচ্ছে 4-এর 1। ঠিক আছে, এইখানে দেখো, যেমন আমরা 1 থেকে 4-এর 3কে বিয়োগ করেছিলাম, আমরা উত্তর পেয়েছি 4-এর 1। আবার 1-এর অর্থ কি? আমরা জানি যে 1-এর অর্থ হচ্ছে 4-এর 4,
তাই না? তাহলে 4-এর 4 থেকে যদি এবার আমরা 4-এর 3কে বিয়োগ করি, মানে এই সংখ্যাকে যদি আমরা বিয়োগ করি, তাহলেও কিন্তু আমরা ঠিক একই উত্তরই পাবো। এখানে যে উত্তর পাবো এখানেও ঠিক একই উত্তরই পাবো। এটিই কিন্তু আমাদের এখানে বোঝানো হয়েছে। বন্ধুরা এরপরে দেখো, যদি একদম নিচে আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে সমহর বিশিষ্ট ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে বিয়োগফলের হর হলো ভগ্নাংশ দুইটির সাধারণ হর, এবং বিয়োজনের লব থেকে বিয়োজ্যের লব বিয়োগ করে বিয়োগফলের লব পাওয়া যায়। অর্থাৎ আমি তোমাদেরকে যে নিয়মে এই অঙ্কটিকে বোঝানোর চেষ্টা করেছি, সেই বিষয়টি কিন্তু এখানে বলা হয়েছে। বন্ধুরা আশা করি এই পৃষ্ঠার প্রতিটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে আজকে বুঝতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা খুব সহজেই সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।